স্বাগত দেশ বাণিজ্যের আলাপে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। দর্শক, অর্থনীতির কঠিন হিসেব সহজ আলাপে উপস্থাপন করতেই আমাদের এই আয়োজন। আজ আমাদের সঙ্গে আছেন পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএম এর সভাপতি মাহমুদ হাসান খান। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। ধন্যবাদ আপনাকে। মাহমুদ হাসান খান, আমরা সবাই জানি অর্থনীতি ভীষণ চাপে আছে। এর মধ্যে আসলে নতুন করে যেই জ্বালানি সংকট, গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিক সব কিছুর যে সংকট, এটা আসলে এই মুহূর্তে রপ্তানি খাতে কী ধরনের প্রভাব ফেলেছে? অর্থনীতি চাপে আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নতুন সরকার দায়িত্ব নিয়েছে 6 মাস এবং যে সমস্যাগুলো, অর্থনৈতিক সমস্যাগুলো সেটাই সরকার ইনহেরিট করেছে। আগে রেজিমের পরে অন্তর্বর্তীকালীন সরকার, ওই সরকারের সময় কিছু জিনিস রিপেয়ার হয়েছে, যেটা হচ্ছে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ, যেটা প্রতিনিয়ত ব্লিড করছিল, কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছে ওই সরকারের আমলে। এর বাইরে অন্যান্য যে সূচকগুলো সবই হলো নিম্নমুখী। তো সেটার বাইরে তো আর পোশাক শিল্প না, তো পোশাক শিল্প তো এই অর্থনীতির ভিতরেই চলমান। তো এইটার ব্যাপারে একটা স্বস্তিদায়ক জায়গায় আমরা যাচ্ছিলাম, কারণ বাংলাদেশ ব্যাংক অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল যাতে করে আমাদের ব্যবসা করার খরচটা কমে আসে। যেমন একটা সময় আমরা পিসি 12% 13% ইন্টারেস্ট রেটে পেতাম, ওটাকে পিএসসিতে কনভার্ট করা হয়েছিল। প্যাকেজ দেওয়া হয়েছে কারণ এক্সিট নিতে চাইলে 20,000 কোটি টাকার একটা প্যাকেজ দেওয়া হয়েছে যারা শিল্পতে স্ট্রাগল করছে অথবা বন্ধ হয়ে গেছে এই একটা আওতায়। কিন্তু এই সবগুলা অবস্থা নিয়ে খুব হুমকির মুখে পড়ে গেছে জ্বালানি সমস্যার কারণে। তারপরেও চেষ্টা অব্যাহত আছে। আমাদের যে উৎপাদন সক্ষমতা তার 70% ক্যাপাসিটিতে রাফলি, এটা তার কোনো এক্স্যাক্ট মেজারমেন্ট নাই, চলছে। আমরা আশা করছি যে আগামী সপ্তাহ বা 10 দিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে, অন্তত জ্বালানি যেটা আগের জায়গাটায় ফিরে আসবে। একেবারে তো সমস্যার সমাধান হচ্ছে না, সেটার জন্য আমাদেরকে হয়তো 2 বছর 3 বছর অপেক্ষা করতে হবে। বলা হচ্ছিল যে 30 থেকে 50% পর্যন্ত উৎপাদন সক্ষমতা নষ্ট হচ্ছে এই গ্যাসের সংকটে। এটা আসলেও কতটা বাস্তব? আমাদের অ্যাসেসমেন্ট 30% থেকে 35%, 50% না। আর দিনের শেষে এই সক্ষমতার পুরোটা ব্যবহার করতে না পারলেও অধিকাংশ সময় আমাদেরকে সঠিক সময় শিপমেন্ট দিতে হচ্ছে। সেটা কিভাবে দিচ্ছি? আমাদের কাজ করার কথা 8 ঘন্টা বা 10 ঘন্টা, এখন আমরা কাজ করছি 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা। তাতে করে আমাদের যে ইফিসিয়েন্সি সেটা কমে আসছে আমাদের শ্রমিক কর্মকর্তাদের। 2 নম্বর হচ্ছে আমরা নন কমপ্লায়েন্ট হয়ে যাচ্ছি, কারণ আইন অনুযায়ী আমরা সর্বোচ্চ 11 ঘন্টা কাজ করতে পারি, কিন্তু দেউলিয়াত্বর হাত থেকে বাঁচার জন্য ফর দ্য টাইম বিং নন কমপ্লায়েন্ট হইলেও এগুলো বায়ারও কনসিডার করে যে অন্তত সময় মতো শিপমেন্ট দেওয়া, অথবা সময় মতো শিপমেন্ট না দিতে পারলেও যেন অ্যাটলিস্ট এয়ারে দেওয়া যায়, মানে ক্যান্সেল না। সেক্ষেত্রে তো খরচ অনেকটা বেড়ে যাচ্ছে। অবশ্যই খরচ বেড়েছে। এখন যদি আমি টাইম মতো শিপমেন্ট না দিই এবং যদি এয়ার শিপমেন্ট করতে না চাই, তাহলে তো পুরো ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেলে তো পরিস্থিতি আরও ভয়াবহ হবে। সেই ক্ষেত্রে আমাদের মেম্বাররা চেষ্টা করে অন টাইম শিপমেন্ট দিতে, বাড়তি ওভারটাইম করে। সেকেন্ড অপশন হলো আপনার এয়ার ফ্রেট করা, অ্যান্ড লাস্ট হচ্ছে বায়ের কাছে এক্সটেনশন চাওয়া। তো বায়াররা এখন পর্যন্ত যে সিমটম 7 দিন, 10 দিন বা 2 সপ্তাহ পর্যন্ত দিচ্ছে, 2 সপ্তাহ বেশি এক্সটেনশন দিলে তাদের জন্য চ্যালেঞ্জিং, কারণ দেখা যাবে তাদের যে স্টোর ওটা খালি হয়ে যাবে। তাই স্টোর আপনি এখন যখন স্টোরে কেউ গিয়ে যদি ওর পোশাক না পায়, তাহলে কিন্তু ওই স্টোরে আর কেউ যেতে চায় না। তো এটা হলো বাস্তবতা। সব কিছু মিলে একটা কঠিন সময় আমরা পার করছি। আপনি বলেছিলেন যে গ্যাস সংকটের চেয়েও বেশি সংকট যেটা এখন, সেটা হচ্ছে বায়ারদের আস্থাহীনতা। জি, এটার সাথে রিলেটেড। ধরেন এই গ্যাসের সংকটটা এর আগে একবার হলো আপনার একটা এফএসআরইউ মেনটেন্যান্সের জন্য 15 দিন বন্ধ থাকলো। এখন হলো আর একটা এফএসআরইউ অ্যাক্সিডেন্ট। তো এইটা যদি ধরেন প্রতি 2-3 মাস পরপরই হইতে থাকে, তাহলে বায়াররা ধরেই নেবে যে বাংলাদেশে বুঝি এইভাবেই চলবে। আজকেও সকালে আমি একটা আমেরিকান বায়ারের সাথে আমার একটা মিটিং হয়েছে, আমার ইন্ডিভিজুয়াল। তারা আমার কাছে জানতে চেয়েছে যে অ্যাকচুয়াল সিচুয়েশনটা কী। তো আমি জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে যেসব তথ্যগুলো পেয়েছি সেগুলোই তাদেরকে জানিয়েছি, এবং তারা মোটামুটি আশ্বস্ত যে 10 দিনের মধ্যে যদি সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান বলতে তো একেবারে আমরা সবাই নিয়মিত গ্যাস পাবো এমন না। এই এফএসআরইউ নষ্ট হওয়ার আগে যে পরিস্থিতি, ওই জায়গাটা আমরা যাব। অনেক সময় অনেক তথ্য পাওয়া যায় যে সংকটে আসলে গত 2 থেকে 3 বছরে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। সঠিক তথ্যটা আসলে আপনার কাছে জানতে চাচ্ছি। আমাদের 2 বছরের ডাটা আছে, গত 2 বছরের ডাটা। আমরা প্রতি 6 মাস পর পর এটা আপডেট করি। 2 বছরের ডাটাতে 360টার মতো ফ্যাক্টরি, 1-2 কম বেশি হতে পারে, বন্ধ হয়ে গেছে। নতুন ফ্যাক্টরির মধ্যে এসছে,
170টা বা 71টা হবে। বাস্তবতা হচ্ছে যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে আর যেগুলো এসছে এর মধ্যে প্রায় 29,000 শ্রমিকের আপনার চাকরি হারিয়েছে তারা। কারণ এই 29,000 শ্রমিক যারা চাকরি হারিয়েছে ফ্যাক্টরিগুলো বন্ধ হওয়ার কারণে তাদের লিগ্যাল কম্পেনসেশন দেওয়া হয়েছে। লিগ্যাল কম্পেনসেশন পাওয়ার পরে কেউ কেউ বিদেশ যাওয়ার চেষ্টা করে, আবার কেউ কেউ বেকার থাকে, কাউকে আমরা অন্য ফ্যাক্টরিতে অ্যাবজর্ব করি। এইটা একটা চলমান প্রক্রিয়া, এটা সবসময় এই ফ্যাক্টরি বন্ধ হবে, নতুন ফ্যাক্টরি আসবে। একটু প্রশ্ন করি, যে কারখানাগুলো বন্ধ হয়েছে এগুলো কি শুধুই গ্যাস সংকটে বন্ধ হয়েছে, জ্বালানি সংকটে, নাকি অন্য কিছু হচ্ছে? না, ধরুন ফ্যাক্টরি বন্ধ হওয়ার বিভিন্ন কারণ, জ্বালানির কারণে হতে পারে, ওই ফ্যাক্টরির নিজস্ব কোনো অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে, তার ক্রেডিট লাইন বন্ধ হয়ে যাওয়ার কারণে হতে পারে, ওই নির্দিষ্ট ফ্যাক্টরির বায়ার ব্যাংক্রাফটের জন্য হতে পারে, ফ্যাক্টরির ইনএফিসিয়েন্সির কারণে হতে পারে, যে ক্রনিক লস করছে কিন্তু বুঝছে না, একটা সময় ব্যাংক্রাফট হয়ে যেতে পারে। এই যে জ্বালানি সমস্যার কারণে যে চ্যালেঞ্জগুলো এখন হচ্ছে, দেখবেন এটার রেজাল্ট আজ থেকে 3 মাস পরে 10টা ফ্যাক্টরি হলেও এটার জন্য এফেক্টেড হবে, আবার বেশি হইতে পারে, নাও হইতে পারে। এই জ্বালানি সমস্যার কারণে কালকেই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, বিষয়টা এমন না। এই যে জ্বালানি সংকটটা, যেটা আমরা গত 2 সপ্তাহের বেশি সময় ধরে দেখছি, জুলাই মাসের রপ্তানিও কিন্তু কিছুটা ডিক্লাইন করেছে। এইটার প্রভাব, এই জ্বালানি সংকটের প্রভাবটা আসলে আমরা কবে এটার প্রভাবটা বুঝতে পারব? প্রভাবটা আগস্ট সেপ্টেম্বরে বোঝা যাবে। জুলাই মাসে আদত খুব বেশি প্রভাব পড়েনি। জুলাই মাসে যে এক্সপোর্ট হয়েছে, বাদ বাকি 11 মাস যদি এক্সপোর্ট করতে পারে, তাহলে বলবো যে আমাদের একটা বাম্পার গ্রোথ হবে। কারণ 3.8 বিলিয়ন হয়েছে, ক্লোজ টু 4 বিলিয়ন, তাহলে তো আমরা 46 বিলিয়ন এক্সপোর্ট করবো জুলাইয়ের এক্সপোর্ট যদি বাদ বাকি মাসে করতে পারি। 38-39 থেকে 46 হয়ে যাওয়া মানে প্রায় 20% গ্রোথ, যেখানে সরকার নির্ধারণ করেছে 15%, আমরা বলছি 10%। সো জুলাই সিনারিও বলবো যে 1.89% গ্রোথ কম হলেও এটা খুব ভালো, কারণ 2025 সালের জুলাই মাসে যে এক্সপোর্ট হয়েছিল ওটা পোশাক শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় পরিমাণ ছিল। তো ওইটার সাথে তো কম্পারিজন হচ্ছে ইয়ার অন ইয়ার। সেই কারণে সামনে চ্যালেঞ্জ হলো আগস্ট সেপ্টেম্বর, এই 2 মাসের এক্সপোর্ট খুবই চ্যালেঞ্জিং জায়গায় যাবে। এই যে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক একটা নতুন প্রণোদনা প্যাকেজও ঘোষণা করেছে, আপনাদের বিজিএমইর পোশাক কারখানা 140টা কারখানা মেবি এটাতে ইনক্লুডেড, যাদেরকে প্রণোদনা দেওয়া হবে। এর মাধ্যমে যেই একটা টার্গেট করা হচ্ছে যে কর্মসংস্থানটা বাড়বে এবং পুনরায় কারখানাগুলো চালু হবে, সব কিছু মিলিয়ে আসলে সিচুয়েশনটা কি? এই প্যাকেজ ঘোষণার সময় কি প্রক্রিয়া এই টাকাটা পাওয়া যাবে, কারা পাবেন না, কারা পাবেন, পেলে তাকে কি কি জিনিস ফলো করতে হবে, এটা পরিষ্কার করার জন্য আমরা এখানে আমাদের মেম্বার থেকে ইনভাইট করছিলাম। করার পরে অনেকে আবেদন করার পরে আমরা এক ধরেন সার্টিফিকেট বলেন, রেকমেন্ডেশন বলেন, আমরা করলাম। আমরা একটা থার্ড পার্টি নিয়োগ করলাম যে ওই ফ্যাক্টরিগুলো আদৌ এই সাপোর্ট পেলে চলবে কিনা, বা ওরা আদৌ স্ট্রাগল করছে কিনা। আমরা কোনো অবস্থাতেই চাই না এই জনগণের ট্যাক্সের টাকা এমন লোক নেয় যেটা আর ফেরত আসবে না। সেই কারণেই এই উদ্যোগটা নেওয়া। নট নেসেসারি আমরা যাদেরকে রেকমেন্ড করছি সবাই পাবে, আবার এটাও না যে আমরা রেকমেন্ড করি নাই কেউ সরাসরি তার ব্যাংকের মাধ্যমে আবেদন করলে পাবে, এটা এমন আছে। সবার রিকমেন্ডেশনের প্রয়োজন পড়বে না। ধরুন একটা রেপুটেড গ্রুপ অফ কোম্পানি, তার 6টা ইউনিট আছে, 6টার মধ্যে 5টা ভালো চলছে, একটা স্ট্রাগল করছে, সেই একটার জন্য যদি ব্যাংকে সাপোর্ট চায় আর ওই ব্যাংকের যদি কনফিডেন্স থাকে, তাহলে বিজিএমইর রেকমেন্ডেশন প্রয়োজন হবে না। ওই ব্যাংকই বাংলাদেশ ব্যাংকে তার নাম পাঠাবে এই সাপোর্টটা পাওয়ার জন্য। কিন্তু এই যে যারা এখন আছেন তারাই আসলে ঠিকমতো গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট একদম জর্জরিত বলা চলে, কোনো কিছুই সরবরাহ ঠিক নেই। এর মধ্যে নতুন করে আবার কলকারখানা যদি পুনরায় চালু হয়, যেগুলো বন্ধ হয়ে গেছে, অবশ্যই প্রয়োজন, দেশের স্বার্থেই প্রয়োজন, কর্মসংস্থানের স্বার্থে প্রয়োজন, কিন্তু যারা আছে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা যাচ্ছে না। আবার নতুন করে খুললে সেগুলো আসলে কী ধরনের? এটা পরিষ্কার করি। প্রথমে সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন বন্ধ ফ্যাক্টরি চালু করবেন। আমরা সরকার প্রধান সহ এখানে আমাদের বাণিজ্য মন্ত্রী ছিলেন, আমরা বলেছি যে খালি যদি বন্ধ ফ্যাক্টরিতে প্যাকেজ দেন এটা কাজ করবে না, একে দিতে হবে বন্ধ ফ্যাক্টরির সাথে সাথে যারা চলমান কিন্তু স্ট্রাগল করছে, তার ক্যাপাসিটির ধরেন 50% ব্যবহার করছে, বাকি 50% ব্যবহার করতে পারছে না, এদেরকে আমরা যাদেরকে রেকমেন্ড করেছি, আমি যদি ভুল না করি এর মধ্যে বন্ধ ফ্যাক্টরি আছে মাত্র 20টা-21টা, আর সবই চলমান ফ্যাক্টরি, কিন্তু তার এই সাপোর্টটা লাগবে তার ফার্দার তার যে আন্ডার ইউটিলাইজ ক্যাপাসিটি ওটা ব্যবহার করার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা এই মুহূর্তে চলমান আছে তারা জ্বালানি সমস্যার কারণে স্ট্রাগল করছে, এটা তো সাময়িক অবস্থা। তার জন্য তো যেটা বন্ধ হয়ে গেছে উনি যদি এগিয়ে আসতে চান
তাকে তো বন্ধ করে রাখা ঠিক হবে না। সেই সুযোগটা ওনাদেরকে পেতে হবে। হ্যাঁ, জ্বালানিটা এখন যদি 100 জনের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে, তখন যদি আরও 5টা আসে তাহলে সিচুয়েশনটা আর একটু খারাপ হবে, কিন্তু এটা তো তার অধিকার, তাকে তো আপনি স্টপ করতে পারেন না। মাহমুদ হাসান খান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেই বাণিজ্য চুক্তিটা হয়েছে, এই চুক্তির প্রভাব আসলে আমাদের রপ্তানি খাতে কতটা পড়েছে যতটুকু সময় গিয়েছে, এবং আপনি বিজিএমই সভাপতি হিসেবে এই সম্পর্কে একটু জানতে চাই যে এই চুক্তির ফলে বাংলাদেশের পোশাকের রপ্তানি সবচেয়ে বড় বাজারটিতে আমরা আসলে কি কি সুবিধা পাচ্ছি, এবং অনেক সমালোচনা হয়েছে, এত সমালোচনার জায়গাটা আসলে কি? প্রভাব একটা পড়েছে, নেগেটিভ প্রভাব। এই জন্য যে একটা ট্যারিফ যখন ইম্পোজ করা হলো, ওটা যদি স্ট্রেট লাইন বলে দেওয়া হয়তো যে বাংলাদেশের জন্য এত %, এটা তো ছিল না। 37%, তারপর নেগোশিয়েট করে 35 পরে 20, তারপরে 19। এই যে একটা সিচুয়েশন, এটা আমাদের বায়ারদের জন্য, শুধু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না, অন্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য, একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন। তো একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে বায়াররা অর্ডার প্লেস করতে হেসিটেট করে, কারণ উনি জানছেন না $100 একটা গুডস কিনে কত ডলার ওনাকে ট্যারিফ দিতে হবে। তো সেইটা একটা জায়গায় যাওয়ার পরে আমি বলবো তুলনামূলকভাবে শুধুমাত্র ইন টার্মস অফ ট্যারিফ আমরা স্বস্তিদায়ক জায়গায় ছিলাম এবং আছি। এটা আমরা আগেও বলেছি, কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় আমাদের ট্যারিফের পরিমাণ কিন্তু সমান অথবা কম। তারপরে আমাদের রপ্তানি ডিক্লাইন করছে। রপ্তানি ডিক্লাইন করার কারণ হচ্ছে ওই নির্দিষ্ট দেশের হলো আপনার বাইং ক্যাপাসিটি কমে যাওয়া। এই ট্যারিফটা তো দিনের শেষে ওই দেশের আমেরিকার ভোক্তারাই দিবে, আমরা তো এটা দিব না। বায়ার কিনবেন, বায়ার কিনে ট্যাগ প্রাইস চেঞ্জ করবেন। ট্যাগ প্রাইস চেঞ্জ করলে যে জিনিসের দাম $100 ছিল সেটা হয়ে যাবে সে $110 বা $120। তো $120, এবং আমরা যেই লেভেলে এক্সপোর্ট করি মিডিয়াম এবং লো, ওই শ্রেণীর মানুষের তো ক্রয় ক্ষমতা সীমিত। তো যিনি বছরে 12টা পোশাক কিনতেন, তিনি এখন হয়তো কিনছেন 10টা। এই যে দুইটা কমে গেল, কমে যাওয়ার ইম্প্যাক্ট তো আমার এখানে আসলো, আমার নাম্বার অফ অর্ডার কমে গেল। এটা ভিয়েতনাম ছাড়া সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য, এটা কমে গেছে। তো যার কারণে আমাদের এই ডিক্লাইন ট্রেন্ড। পোশাক রপ্তানির ক্ষেত্রে আসলে এখনও আমরা কয়েকটা বড় বাজারের উপরেই ডিপেন্ড করছি। আমরা আসলে নতুন বাজার পাচ্ছি না, নাকি আসলে আমাদের চেষ্টায় কোনো নতুন বাজার তো রাতারাতি তৈরি হবে না। গত 10-11 বছর ধরে চেষ্টা করার পরে নতুন বাজারে কিন্তু আমরা এখন এক্সপোর্ট করছি অলমোস্ট 8 বিলিয়ন। আপনার ইউএসএ, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন বাদে আমরা জাপান, অস্ট্রেলিয়া, কোরিয়া, চীন, ব্রাজিল করছি। এগুলা আরও বেশি বাড়াতে হবে, কিন্তু এটাও বাস্তবতা যে অন্য বাজারে যে সুবিধাটা পাই এইসব বাজারে সবগুলো আমরা পাচ্ছি না। জাপানে পাচ্ছি আমরা ডিউটি ফ্রি, কিন্তু ব্রাজিল, টার্কি, সাউথ আফ্রিকা, এখানে আমাদের হাই ট্যারিফ দিয়ে ঢুকতে হয়। সো ওইখানে যদি ইন ফিউচার যদি এফটিএ বা পিটিএ বা ইপিএ হয় এবং সেটার ভিতরে পোশাক শিল্প ইনক্লুডেড হয়, তাহলে ওই বাজারগুলো বাড়বে। যে আমরা দেখছি যে পুরো পৃথিবী জুড়েই আসলে অটোমেশন বা রোবোটিক্সের একটা প্রচার খুব হচ্ছে। এতে আসলে বাংলাদেশের শ্রমিকদের কর্মসংস্থানে কোনো হুমকির মুখে পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আপনি যদি পোশাক শিল্পের 10 জন শ্রমিককে জিজ্ঞাসা করেন যে তার পরের জেনারেশন পোশাক শিল্পে কাজ করতে চায় কি না, 10 জনের মধ্যে 10 জনই বলবে না। এটা তো লেবার ইন্টেন্সিভ। তার সন্তানরা চাবে এমন কাজ করতে, হয় অফিসে কাজ করবে অথবা পোশাক শিল্পেই কাজ করবে যেখানে অটোমেশন আছে। তো অটোমেশন অবশ্যই একটা হলো ভালো দিক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেমন আমাদের সামনে বড় উদাহরণ হচ্ছে আমাদের সোয়েটার শিল্প। একসময় সোয়েটার শিল্পের নিটিংটা হয়তো পুরোপুরি ম্যানুয়াল, এখন হচ্ছে আমাদের অটোমেটিক মেশিনে। একজন শ্রমিক 3টা মেশিন বা 4টা মেশিন চালাচ্ছে, কিন্তু তার একটা কমফোর্টেবল জায়গায় আছে, এখানে এত শ্রম দিতে হয় না। সো এইটার ভালো দিক এটা আছে। আর দিনের শেষে ধরেন এই অটোমেশনকে যদি আমরা ওয়েলকাম না করি তাহলে তো আমরা পিছিয়ে যাব। এখানে যেটা করতে হবে, আমাদের এক্সপোর্ট বাস্কেট ডাইভার্স করতে হবে। আমাদের এটাও একটা বড় চ্যালেঞ্জ যে আমরা শুধুমাত্র একটা শিল্পের উপর অতিমাত্রায় নির্ভরশীল। তো এটা নিয়ে সবাইকে পোশাকের বাইরে এই মুহূর্তে আসলে আর কোন সেক্টরটাকে আপনি অতটা আমার কাছে মনে হচ্ছে যে ফুটওয়্যার, লেদার, ফার্নিচার, সেমিকন্ডাক্টর, লাইট ইঞ্জিনিয়ারিং, তার এগুলা তো আসতেই পারে। চীনের সাথে এখন আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে খুব
ভালো আলোচনা হচ্ছে এবং আনোয়ারায় যেই শিল্পাঞ্চলটা নির্মাণ কাজের উদ্বোধন করা হলো, সব মিলিয়ে চীনের সাথে আসলে বাংলাদেশের বাণিজ্য বাড়ানোর সুযোগ এবং সম্ভাবনা কতটা আছে? চীনের সাথে আমাদের বাণিজ্য তো একতরফা, ট্রেড ব্যালেন্স ওদের পক্ষে। এটার কারণ হচ্ছে ওদের কাছে আমরা অনেক কিছু কিনি, র মেটেরিয়াল থেকে শুরু করে মেশিনারি, তারপরে কমোডিটি, এগুলো আমাদের কিনি। সো বাণিজ্য চীনের সাথে করতে হলে আমাদের এক্সপোর্ট ওখানে বাড়াইতে হবে, কিন্তু আমাদের এক্সপোর্ট চাইলেই তো হবে না। খালি আমাদের এই মুহূর্তে বাস্কেট আছে পোশাক শিল্প, কিছু ফুটওয়্যার, জুট গুডস, এগুলা। তো এইটার ওরা যেখানে একটা হলো ইকোনমিক জোন করছে, এটা যদি ধরেন 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড হয়, তাহলে আমরা মনে করি এটা একটা ভালো অবস্থা হবে, ট্রেড ব্যালেন্সটা কমে আসবে। এবং আমরা আশা করব চীনের যারা বিনিয়োগকারী এখানে এসে পোশাক বানাবে না, অন্য কিছু বানাবে, যাতে করে আমাদের এক্সপোর্ট বাস্কেটটা একটু ডাইভার্সিফিকেশন। দক্ষিণ কোরিয়ার সাথেও যে চুক্তিটা হলো, সেপা চুক্তি, এই চুক্তির বিষয়ে আসলে জানতে চাই। আমি মনে করি এটা একটা ভালো চুক্তি হয়েছে, কারণ এই মুহূর্তে আমরা দক্ষিণ কোরিয়া পোশাক রপ্তানি করার ক্ষেত্রে আমাদেরকে ট্যারিফ দিতে হয়, মনে হয় প্রায় 12%, কোনোটা এখনও ডিউটি ফ্রি আছে। দক্ষিণ কোরিয়া একটা ভালো বাজার হতে পারে, আমরা আশা করব খুব সহসা এটা ইমপ্লিমেন্টেড হবে। কমপ্লায়েন্সের কথা যদি বলি, গ্রিন ফ্যাক্টরির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে এগিয়ে, কিন্তু এই পরিবেশ বান্ধব উৎপাদনের বাড়তি খরচ, এইটা কি আন্তর্জাতিক ক্রেতারা মানে দিতে প্রস্তুত থাকে কিনা সবসময়? না, এটা ওনারা দেন না, এটা আমাদের নিজেদের ইনিশিয়েটিভ। কোনো বায়ার বলেন না এই যে আপনি গ্রিন ফ্যাক্টরি করতে হবে। আবার ইনডাইরেক্ট বেনিফিট এখানে আছে, সেটা হচ্ছে এই, একজন বায়ার যখন অর্ডার প্লেস করে, 5টা ফ্যাক্টরির মধ্যে যদি থাকে 3টা লিড সার্টিফাইড, তাহলে ওই 3টাকে অর্ডার প্লেসমেন্টের ক্ষেত্রে প্রায়োরিটি দেয়। শ্রমিকের জীবনমান নিয়ে যেহেতু আমরা কথা বলছি, আগের চেয়ে অনেক বেটার যদিও বাংলাদেশের। আমরা গত 2টা ঈদেও দেখেছি যে বেতন বোনাস দিয়ে আসলে অতটা ঝামেলা হয়নি। আপনারা মালিক পক্ষ বা বিজিএমের পক্ষ থেকে কি আপনাদের কাছে মনে হয় যে পোশাক শ্রমিকদের যে বেতন ও ভাতা, ওইটা কি ঠিক আছে কিনা বা এর চেয়ে বাড়ানো উচিত কিনা? একটা দেশে যে বিভিন্ন ইন্ডাস্ট্রি, এটা হলো রপ্তানিমুখী শিল্প, স্থানীয় শিল্প, এই যাবতীয় শিল্পের শ্রমিকদের বেতন ভাতা সুবিধার একটা ব্যালেন্স থাকতে হবে। ধরেন আমরা পোশাক শিল্প যদি অ্যাফোর্ডও করতে পারি, আমরা যদি বেতন বর্তমানে যা আছে দ্বিগুণ করি, তাহলে অন্যান্য শিল্প সবাই পোশাক শিল্পে চলে আসবে, আমরা এত লোক অ্যাবজর্ব করতে পারবো না, আর অন্যান্য শিল্পেও এই অভিঘাতটা আসবে। ঠিক আছে। দ্বিতীয় মোস্ট চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে আমাদের পোশাক শিল্পের যে শিল্পগুলা, এটা 2-3টা টিয়ার খুব ভালো করছে, 400-500 ফ্যাক্টরি, 1000-1500 ফ্যাক্টরি মাঝামাঝি কখনো ভালো করে, কখনো, আর শেষে যে আবার আছে 1000 স্ট্রাগল করছে। তো এখানে চাইলেই আপনি তো পারবেন না যে পোশাক শিল্পের মধ্যে 3টা ভাগ করে এই ভাগ এই প্যাকেজ দিবে, এই ভাগ এই প্যাকেজ দিবে, হবে না, সবার জন্য তো একটা করতে হবে। এইটা একটা চলমান প্রক্রিয়া। এটা প্রতি বছর বা প্রতি 5 বছর পর পর, এখন নতুন আইন হয়েছে 3 বছর পর পর এটা রিভিশন হবে। রিভিশন হওয়ার ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে, এবং দেখেন এটা তো নেভার এন্ডিং। সরকারের প্রায় 6 মাস হতে চলেছে। এই 6 মাসে দেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন দেখলেন? কতটা পরিবর্তন হয়েছে এবং কতটা আশাবাদী? যদি বলি 6 মাসে কোনো পরিবর্তন হয়ে গেছে, এটা ভুল বলা হবে। যেটা হয়েছে সেটা হচ্ছে সরকারের, বিশেষ করে সরকার প্রধানের বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ। আপনারা অনেকবার বসেছেন প্রধানমন্ত্রীর সাথে, বেশ কয়েকবার মিটিং হয়েছে। পোশাক খাতের উন্নয়নে আপনাদের আসলে দাবিগুলো কী ছিল? ওখানে আমাদের কিছু দাবি দেওয়ার কথা বলেছি, সমস্যার কথা বলেছি। এর মধ্যে জ্বালানি 1 নম্বর, 2 নম্বর হলো আপনার কস্ট অফ ফান্ড, 3 নম্বর হচ্ছে যে এলডিসি গ্র্যাজুয়েশনের এক্সটেনশন হয়ে যাওয়ার পরে আমরা যে সময় পাচ্ছি, সেই সময় অনুযায়ী যে আমাদেরকে যে ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকতে যে 12% ট্যারিফ দেওয়া লাগে, সেটা যখন দেওয়া লাগবে, সেটার এফটিএ যেন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে হয়, সেটার উদ্যোগ নেওয়া। আর ঢাকা চিটাগাং রোড এক্সপ্রেসওয়েটা যেন হয়ে যায়। আর আমাদের একটা বিজিএমএ থেকে অনুষ্ঠান হয়তো বাট এক্সপো, যেটা বিগত 13 বছর বন্ধ আছে, এটা আমরা চালু করছি। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সময় চাওয়া হচ্ছে, সময় হয়তো বা পাওয়া যাবে, তো সেই সময়টার প্রস্তুতি নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি? এটা নিয়ে হলো অর্থ মন্ত্রণালয়ের ইআরডি কাজ করছে, এবং এটার মধ্যে বেসরকারি খাতকে সম্পৃক্ত করেছে বিজিএমএ, বিসিসিআই সহ অন্যান্য অ্যাসোসিয়েশন। এবং আমরা প্রতি মাসে অথবা 1 মাস অন্তর আমরা বসে আমরা এই যে রোডম্যাপ তৈরি করা হয়েছে, সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা নিয়ে কাজ করা হচ্ছে। এই মুহূর্তে দেশের পোশাক খাতে জ্বালানি সংকট বাদে আর কোন সংকটগুলো সবচেয়ে বেশি? একটা হলো কস্ট অফ ফান্ড, জ্বালানি, আর হচ্ছে এনবিআর সংক্রান্ত কিছু পলিসি,
এই তিনটার মধ্যে আমরা ঘুরপাক ঘুরপাক খাচ্ছি। বিনিয়োগ নিয়ে আসলে অনেক কথা হয়, বিনিয়োগ আনতে সরকারও মরিয়া, কিন্তু এখন যে পরিস্থিতি, বিদেশিরা কেন আসবে আমাদের দেশে বিনিয়োগ করতে, আপনার কাছে কেমন হয়? না, বিদেশিরা এই মুহূর্তে আসার কোনো কারণ নাই, কিন্তু বিদেশিদেরকে যদি আমরা বোঝাতে পারি, স্থানীয় বিনিয়োগকারীকেও যদি আমরা বোঝাতে পারি যে আজ থেকে 1.5 বছর 2 বছর পরে সিনারিওটা চেঞ্জ হবে, আশা করি গভর্নমেন্ট সহ কনভিন্স করতে পারলে এদেরকে, বিশেষ করে চাইনিজ ইনভেস্টার, জাপানি ইনভেস্টার, তারা আসবে, বাট ডেফিনেটলি তারা ক্যালকুলেট করবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ খুবই অনুকূলে আছে, আপনার কাছে কি মনে হয় তাই? দেখেন, অনুকূল পরিবেশ বলতে সরকার প্রধান এবং ওনার মন্ত্রিপরিষদ তারা পজিটিভ, এই সেন্সে অনুকূল পরিবেশ। একটা গণতান্ত্রিক সরকার দেশে বিরাজমান। এর বাইরে যেটা হচ্ছে যে ধরেন রিজার্ভ সিচুয়েশন বেটার, যে এখন ওইভাবে লুটপাট ব্যাংকিং সেক্টরে নতুন করে শুরু হয়নি, আশা করি হবে না। একটা জিনিস বাণিজ্যমন্ত্রী বলেছেন, এটা করতে পারলে আমাদের অনেকটা স্বস্তিদায়ক জায়গায় যাব, যে ট্রেড লাইসেন্স সেন্ট্রালি ইস্যু হবে। এইটা করতে পারলে আমি বলবো যে এর একটা যুগান্তকারী সিদ্ধান্ত হবে। আমরা আশাবাদী সব মিলিয়ে আমাদের দেশের অর্থনীতি এগিয়ে যাবে এবং আমাদের রপ্তানি খাত আমরা আরও এগিয়ে নিতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে ধন্যবাদ, দেশটিকে ধন্যবাদ। দর্শক, দেশ বাণিজ্যের আলাপে আমাদের সঙ্গে ছিলেন বিজিএমইএ প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।